This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন ফুল এন্ড ফাইনাল। আমি আত্রি আপনাদের সঙ্গে রয়েছি। আর এই মুহূর্তে নেপালের খবরের দিকে নজর রাখবো। চাপের মুখে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী ওলি। দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওলির। প্রাইভেট জেটে দেশ ছাড়তে পারেন কেপি শর্মা ওলি। बाहर आ चुकी है क्योंकि अब इस देश को इस जनता ने यह सबक दे दिया है कि भ्रष्टाचारी नेताओं का अब कोई स्थान नहीं है इस देश में। जनता ने पूरा कब्जा अपने हाथ में ले लिया है। संसद भवन को आग के हवाले कर दिया गया है। सड़कों पर आग लग रही है। एयरपोर्ट को कब्जे में ले लिया गया है। संसद भवन धू धू कर जल रहा है। यहां से वो तस्वीर दिखाई दे रहा चेतन, मैं जहां पर खड़ा हूं वो देखिए परिसर के अंदर आग। यहां से चेतन, यहां से एकदम देखिए, यहां से आ जाओ बाबू, यहां से। यस, ये तस्वीर देखो, ये वाली तस्वीर, ये तस्वीर जहां पर सेना का ट्रक खड़ा है। और इस तरह से पूरा संसद भवन परिसर अब प्रदर्शनकारियों के कब्जे में और नेपाल की संसद आग के हवाले कर दी गई है। अब साफ तौर पर सेना जो संसद की सुरक्षा का जिम्मा संभाल रही थी उसने विड्रॉ कर लिया खुद को कि अब हमारे हाथ से बात बाहर निकल गई है। और सेना के ट्रकों में देखिए सामान है उनके खाने पीने का। ये देखिए, मतलब सेना अपना सामान लेकर, जो भी उनके अंदर खाने पीने की सामान थे उसको लेकर बाहर आ चुकी है। और ये सेना के ट्रक जो संसद भवन के परिसर की सुरक्षा को संभाल रहे थे, वो सेना के ट्रक इस वक्त बाहर आ रहे हैं। नेपाल की संसद को आग के हवाले कर दिया गया है। पूरा संसद भवन धू धू कर जल रहा है। सेना ने अपने आप को बाहर कर दिया है, सुरक्षा कर्मियों ने खुद को बाहर कर लिया है और पूरा संसद भवन प्रदर्शनकारियों के कब्जे में आ चुका है। पूरे संसद भवन को आग लगा दिया गया है और अब नेपाल धू धू कर जल रहा है। प्रधानमंत्री को देश छोड़ना पड़ा है और बहुत बुरे हालात पे आज की तारीख पे नेपाल और काठमांडू जलता हुआ नजर आ रहा है। कैमरा पर्सन चेतन के साथ विपिन चौबे, टीवी9 भारतवर्ष, काठमांडू, नेपाल। এই মুহূর্তে আমাদের প্রতিনিধির প্রতিবেদন দেখলেন একমাত্র ভারতীয় চ্যানেল টিভি9। অশান্ত নেপালে পৌঁছে গিয়েছেন, আপনাদেরকে সেই সব ছবি দেখাবে। এই মুহূর্তে আমাদের রিপোর্টারের প্রতিবেদন দেখলেন, কিন্তু এখন যেটা সবথেকে বড় প্রশ্ন, এরপর কি বাংলাদেশের মতোই কি সেনা শাসন? তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন। শুভাশিস বাবু, এবার তাহলে সেনা শাসনই কি হতে চলেছে নেপালে? আমার মনে হয় যারা এই জিনিসটাকে স্পন্সর করলো বা যারা এই জিনিসটাকে ঘটাতে সাহায্য করলো তারা কখনোই চাইবেন না যে কোনো ডিসিপ্লিন শাসনে যাক। যদি সেনা শাসন হয় তাহলে সেনা শাসনটা হবে যেন তাদের কমান্ডের আন্ডারে। কিন্তু আমার মনে হচ্ছে এখানে এনি কাইন্ড অফ ইলেকট্রাল পলিটিক্স কে ডিলে করানো হবে, এনি কাইন্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সুপ্রিমেসি কে ডিলে করানো হবে। অর্থাৎ এই ডিসরাপশনটা, এই ধরনের সিভিল ডিসোবিডিয়েন্সটা এটা চলতে থাকবে। এটা ততদিন অবধি চলবে যতদিন অবধি না সাধারণ মানুষ এই সিচুয়েশনটার প্রতি সারেন্ডার করে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। যেই মুহূর্তে সেটা হবে তখন সেনাকে বলবে এই জিনিসটার দায়িত্ব নিতে এবং এই পরিস্থিতিটা নিজের কবজায় আনতে। এবং যতক্ষণ না এই জিনিসটা হবে ততক্ষণ পর্যন্ত এই কন্টিনিউয়াস প্রসেসটা চলতে থাকে। শুভাশিস বাবু, এই আগুন বোধহয় মার্চ মাস থেকে জ্বলতে শুরু করেছিল বলা যায়। হয় তখন হয়তো খানিকটা প্রবল হয়, তারপরে ধিকি ধিকি করে জ্বলতে গিয়ে আবার এখন আজকের দিনে দাঁড়িয়ে বিস্ফোরণ হলো। কিন্তু এই যে রাজতন্ত্র ভার্সেস গণতন্ত্র, এই যে একটা লড়াই, দাবি দেওয়া সব চলছে, শেষ পর্যন্ত গিয়ে কি হবে? মানে গণতন্ত্র না রাজতন্ত্র, সেটা নিয়ে কি শেষ অব্দি লড়াই চলবে? দেখুন, এটা রাজতন্ত্র না গণতন্ত্র না, এই লড়াইটা হচ্ছে এজেন্সি তন্ত্রের। এই গোটা নেপাল হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার সব থেকে বড় ইকোনমিক হাব। এই গোটা নেপালের মধ্যে যে দ্য কাইন্ড অফ ইনভেস্টমেন্ট ইন্ডিয়া হ্যাজ ইজ আনকম্পারেবল। এইটাকে যদি ডিসরাপ্ট করে দেওয়া যায় তাহলে বিআরআই ইকোনমিক রুটটাকে ডিসরাপ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং বিআরআই ইকোনমিক ডিসরাপ্ট করে দিলে এসসিও বলুন বা এমনকি যদি আরআইসিও বলুন, সেই আরআইসিও কিন্তু বিভিন্ন রকম ভাবে মানে পিছিয়ে পড়তে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। এই প্রসেসটা যাতে ভীষণভাবে করা হয়
করা যায়, তার জন্য কোনো নির্দিষ্ট এজেন্সি এই কাজগুলো ঘটাচ্ছে, যারা বাংলাদেশেও ঘটিয়েছে, শ্রীলঙ্কাতেও ঘটিয়েছে এবং এই একই প্যাটার্নে আজকে নেপালেও ঘটাচ্ছে। গতকালের ছবিটা যখন আমরা দেখেছিলাম তখন আমরা একটা সংগঠনের নাম সামনে এসেছিল, তাদের তরফে এই বিক্ষোভ দেখানো হয়, কিন্তু পরবর্তীতে তারা অস্বীকার করেন যে একদম সামনের সারিতে যারা গেছিল তারা সেই সংগঠনের তরফে নয়। এখন আমি আসি শুভাশিস বাবু, আমি আসছি কারণ এই মুহূর্তে আরো একটা খবর এবং আরো কিছু ছবি আসছে, আগে একটু দর্শকদেরকে দেখিয়ে নিতে চাইবো। ছবিটা দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে নেপালের ছবি আমরা দেখাচ্ছি, ভয়ঙ্কর অবস্থা। এখানে এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি কিভাবে একের পর এক নেতা মন্ত্রীদের বাড়িতে, পার্টি অফিসগুলোতে, এমনকি সংসদে দখল নিয়েছে বিদ্রোহীরা। সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আপনাদের জানি কেমন ছবিটা দেখে মনে হচ্ছে না একদম রিপিট টেলিকাস্ট হচ্ছে বাংলাদেশের, ঠিক তাই একদম যেন বাংলাদেশের ছবিটাই কপি পেস্ট হয়ে গেল আজকে নেপালে। গোটা নেপালের অলি গলি, রাস্তাঘাট, এমনকি সংসদ, এয়ারপোর্টের জনস্রোত কিভাবে এগিয়ে চলেছিল সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ছবিটা, এক্স্যাক্টলি এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী তিনি বেরোনোর পর এটা প্রধানমন্ত্রীর বাড়ি, অলির বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তিনি ইস্তফা দিয়েছেন। সবার আগে সেই খবর টিভি9 বাংলা আপনাদেরকে ব্রেক করেছে। ঠিক শেখ হাসিনার বাড়িতে যেভাবে হামলা চালিয়ে তার বাড়ির একটা ফ্যান, একটা টেবিল পর্যন্ত ছাড়া হয়নি, ঠিক সেইভাবে একইভাবে হামলা চালানো হচ্ছে প্রধানমন্ত্রী অলি, যিনি কিনা কিছুক্ষণ আগেই ইস্তফা দিয়েছেন এবং দেশ ছাড়ার চেষ্টা করছেন, প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর বাড়ির ছবি লাইভ টেলিকাস্টের দিকে আমরা নজর রেখেছি কারণ আমাদের রিপোর্টার বিপিন সেখান থেকে রয়েছে। ভাই हम आपके साथ। আমাদের প্রতিনিধিরা নজর রাখছেন, তারই সঙ্গে সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, ঠিক এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, শেখ হাসিনার বাড়িতে যে ছবিটা দেখেছিলাম তারই যেন মনে হচ্ছে একদম কপি পেস্ট। একদমই তাই, কারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ আছড়ে পড়েছে। পদত্যাগ করেছেন কেসিএস ওলি, কিন্তু তার বাড়ি, তার অর্থাৎ এই নেতা মন্ত্রীদের বাড়ি, তাদের সম্পদ, যে দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে, সেই দুর্নীতি থেকে তৈরি সম্পদ, সেগুলোর ওপর ক্ষোভ আছড়ে পড়ছে এবং তারই ছবি কিন্তু গোটা কাঠমান্ডু শহর জুড়ে দেখা যাচ্ছে। খালি কাঠমান্ডু নয়, বিভিন্ন যে প্রভিন্সগুলো রয়েছে সেই বিভিন্ন প্রভিন্সগুলোতেও কিন্তু সেই একই ধরনের ছবি দেখা যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলা খুব গুরুত্বপূর্ণ, একটু আগেই যারা এই নেপাল আজকের এই যে বিক্ষোভ বা এই যে বিদ্রোহ তার সামনের ভাগে ছিলেন এবং যে সমস্ত নেপালের শিক্ষিত মধ্যবিত্ত মানুষ যারা এটাকে সমর্থন জুগিয়েছিলেন, তারা কিন্তু কোথাও এই যে তাণ্ডব, এই তাণ্ডবটাকে বারবার থামাতে বলছেন। সোশ্যাল মিডিয়াতে তুমি যদি দেখো, নেপালের সোশ্যাল মিডিয়াতে সেই সমস্ত বিভিন্ন গ্রুপগুলোতে এই তাণ্ডবের কিন্তু বিরোধিতা করা হচ্ছে, তাণ্ডবের নিন্দা করা হচ্ছে। কারণ কোথাও সরকারি সম্পত্তি, জনগণের সম্পত্তি, জনগণের করের টাকায় তৈরি সম্পত্তি, সেগুলো ধ্বংস করতে না করা হচ্ছে। কারণ এই বিদ্রোহের মাঝখানে দাঁড়িয়ে এই নেতা মন্ত্রীদের বাড়িতে যেমন আগুন লাগানো হচ্ছে, অভিযোগ যে বেশ কিছু সাধারণ মানুষ যারা এর সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নন সেরকম জায়গায় আগুন লাগানো হয়েছে, হাসপাতালে ভাঙচুর হয়েছে, ইলেকট্রিসিটি স্টেশনে ভাঙচুর হয়েছে এবং সর্বোপরি এই মুহূর্তে গোটা নেপাল জুড়ে এই গত দুদিনের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কয়েক হাজার মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি, সেখানে পর্যাপ্ত জল নেই, সেখানে রক্তের অভাব রয়েছে। এইরকমই একটা অরাজক পরিস্থিতি চলছে কিন্তু গোটা কাঠমান্ডু জুড়ে। একেবারে সিজার, তুমি নজর রাখো, এই মুহূর্তে ছবিগুলো দেখাচ্ছি, দেখুন দাউ দাউ করে জ্বলছে। এই মুহূর্তে নেপালে প্রধানমন্ত্রী অলির বাড়ি দেখাচ্ছি, তার বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ভাঙচুর, তারপরে উন্মত্ত জনতা আগুন লাগিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর বাড়িতে। প্রধানমন্ত্রী অলি কিছুক্ষণ আগে ইস্তফা দিয়েছেন এবং সেনার কাছে তিনি সুরক্ষা চেয়েছিলেন। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যিনি ইস্তফা দিয়েছেন সেই নেপালের প্রধানমন্ত্রী, তার যে বাড়ি, সেই বাড়িতে উন্মত্ত জনতা কিভাবে ভাঙচুর চালাচ্ছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, একেবারে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। চরম এক অরাজক পরিস্থিতি নেপাল জুড়ে। আর সেখানকার ছবি যেমন আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন যে তথ্য সামনে আসছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে, কোথাও বিদ্যুতের স্টেশনে ভাঙচুর করা হয়েছে, হাসপাতালে ভাঙচুর করা হয়েছে। এক ব্যাপক অরাজক পরিস্থিতির ছবি নেপাল জুড়ে আসছে। আর এরপরে
কি হতে চলেছে নেপালে? নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার কি সেনা তাহলে শাসনভার নেবে, নাকি অন্য কোনো পদ্ধতি, আবার কোনো নির্বাচনের মুখে পড়তে পারে নেপাল? এই সমস্ত প্রশ্নগুলোই উঠছে। শুভাশিস ব্যানার্জি বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, খুব স্বাভাবিক যেটা প্রশ্ন যে নেপালের এই অরাজক পরিস্থিতি, আমরা নেপালের সঙ্গে ওপেন বর্ডার শেয়ার করি, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি হবে, আমরা কি করব? নিশ্চয়ই আমাদের কাছে সেই ইন্টেলিজেন্স ইনপুট ছিল, অনেকদিন ধরেই নেপালে এই পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেই জায়গায় কতটা প্রিপেয়ার ভারত? দেখুন, ইন্টেলিজেন্স ইনপুট ছিল এবং সেই ইন্টেলিজেন্স ইনপুট বারংবার নেপাল গভর্নমেন্টের সাথে শেয়ার করা হয়েছে। যদিও নেপাল গভর্নমেন্টের সাথে আমাদের লজিক্যাল অ্যালাইনমেন্টে কিছু ডিফারেন্স ছিল এবং সেটা অন পাবলিক পোডিয়াম ছিল, এবং সেই ডিফারেন্সেস গুলোর জন্য হয়তো সব ইন্টেলিজেন্স রিপোর্ট গুলোকে খুব একটা ভালোভাবে গণ্য করেছে তাও নয়। দ্বিতীয়ত, আমরা জানি আমাদের পোরাস বর্ডার লাইন আছে এবং নেপালে কোনো রকম কিছু হওয়া মানে সেটা কিন্তু ডাইরেক্টলি ভারতের চিকেন নেক এবং ভারতের নিজস্ব সভারেনিটির উপরে এফেক্ট করতে পারে যে কোনো মুহূর্তে। সেই জন্য ইস্টার্ন কমান্ড বা এই ধরনের রিজিয়নটাকে ভীষণভাবে অ্যাক্টিভ রাখা হয়েছে এবং এই ধরনের রিজিয়নটা জানে যে কি করে সেই সময়গুলোকে রেসপন্ড করতে হবে। তবু আমার মনে হয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এটা নেপালের ইন্টারনাল ডিসরাপশন বা নেপালের ইন্টারনাল প্রবলেমস গুলোকে বেশি রকম ভাবে আঘাত করার চেষ্টা করা হবে রাদার দ্যান এনিথিং এলস। তো এই নেপালের এই যে আঘাত করার পদ্ধতি বা নেপালে যে জিনিসগুলো ঘটছে সেই জিনিসগুলো আগে নেপালের মানুষকে কনভিন্সিং বা কম্প্রোমাইজিং স্ট্যাটাসে আনার জন্য করবে, পরবর্তীকালে তার ইন্টারন্যাশনালাইজেশন হবে। ইন্টারন্যাশনালাইজেশন ইজ এ লং টার্ম কার্ড, সেটা এত তাড়াতাড়ি খেলবে না। শুভাশিস বাবু, আরো একটা বিষয় একটু জানার চেষ্টা করব। যেহেতু নেপাল, আমরা দেখেছি এখানে অনেক বেশি আনাগোনা হয় অপরাধীদের, অনেক ধরনের অপরাধের সংগঠিত হয় এখানে, আমরা দেখেছি অতীতে এই ধরনের অনেক ইনসিডেন্ট বা খবর সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভারতের ক্ষতি করতে চায় তারা এই পরিস্থিতিকে কতটা সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে, সেটা মাথায় রেখে ভারত কি করতে পারে? দেখুন, পরিস্থিতি সৃষ্টি করলো কে? এই গোড়ায় গেলেই সবকটা প্রবলেমের সলিউশন বার করা যাবে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে, কোন স্বাভাবিক মানুষ যারা সমাজে বাস করে এই ধরনের গুলি চালাতে পারে না, এই ধরনের গ্রেনেড চালাতে পারে না, এই ধরনের ভাঙচুর করতে পারে না। সুতরাং যারা করছে তাদের কোথাও না কোথাও গিয়ে প্রশিক্ষণ পেয়েছে। তারা এই প্রশিক্ষণগুলো তারা কোথা থেকে পেয়েছে, কি কারণে পেয়েছে, সেটা বোঝাটা খুব প্রয়োজনীয়। যদি এই প্রশিক্ষণগুলো কারা দিয়েছে সেটা বোঝা যায়, তার অ্যান্টিডোট গুলো ভারতের কাছে আছে এবং ভারত সেটা সেভাবে ব্যবহার করবে। যদিও ভারতবর্ষের ফরেন ডক্ট্রিন হিসাবে ভারতবর্ষ ডাইরেক্টলি কোনো ইন্টারভিন করবে না, ভারতবর্ষ এটা অবজারভেশনে রাখবে এবং ভারতবর্ষ নিজের ইন্টারনাল সিকিউরিটি এবং ফরেন বর্ডার লাইন বা ইন্টারন্যাশনাল বর্ডার লাইন যেটা আছে সেটাকে সবার আগে সিকিউর করবে। শুভাশিস বাবু, আপনি সঙ্গে থাকুন, কারণ যে জ্বলন্ত ছবি উঠে আসছে, প্রধানমন্ত্রী যিনি ইস্তফা দিয়েছেন তার বাড়ির অবস্থা একবার দেখুন। শেখ হাসিনার বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। বারবার লিমা একটা কথা ব্যবহার করছে, কপি পেস্ট। বাংলাদেশে যা যা হয়েছে একেবারে ক্রোনোলজি যদি দেখা যায় ঠিক সেই রকম ভাবেই নেপালের পরিস্থিতি বিগড়িয়েছে। এখন এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, একের পর এক যে ছবি, যে ঘটনাক্রম সামনে এসেছে, নেপালের পরিস্থিতি কিন্তু ঠিক বাংলাদেশের মতোই ধাপে 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 খারাপ হয়েছে। দেখুন, শেখ হাসিনার বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে শেখ হাসিনার বাড়িতে উন্মত্ত জনতা ঢুকে পড়েছিল, একটা আসবাবপত্র, পোশাক, সমস্ত কিছু তারা নিয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ কিচ্ছু রাখেনি, একেবারে শূন্য করে দিয়েছিলেন। সেই বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। 5 তারিখে সেই ঘটনা, 1 বছর পার হতে চললো এই ঘটনা। সেই ঘটনার ছবি আপনাদের একবার দেখাচ্ছি, কারণ দেখুন হুবহু ছবি এবার নেপালে একেবারে হুবহু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি, ওলির বাসভবনে তাণ্ডব চালাচ্ছে উন্মত্ত জনতা, ঢিল ছোড়া হচ্ছে, কাঁচ ভেঙে যাচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ইস্তফা দিয়েছেন ঠিক তার আগেই, এই ঘটনা যখন ঘটছে তার আগেই তিনি ইস্তফা দিয়েছেন। আর আপনারা দেখছেন ডান দিকে বাংলাদেশের সেই মুহূর্তের ছবি, যখন শেখ হাসিনাকে আমরা দেখি কপ্টারে করে তিনি দেশ ছাড়ছেন, আর তার পরেই তার বাড়িতে উন্মত্ত জনতা ঢুকে পড়ে। সে কি উল্লাস দেখা যায় তাদের মুখে, আর একটা একটা করে আসবাবপত্র, পোশাক আশাক সমস্ত কিছু তারা বাইরে বের করে নিয়ে গেছেন, নিজেদের বাড়িতে নিয়ে গেছেন এবং খুব উচ্ছ্বসিতভাবে সেটা সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে তারা তুলেও ধরেছিলেন। সেই ছবি একেবারে হুবহু। আমার সহকর্মী লিমা আমার সঙ্গে আছে। লিমা, তুমি বারবারই একটা শব্দবন্ধ ব্যবহার করছিলে যে কপি পেস্ট বাংলাদেশের,
সেটা রাত্রেই একদম হেলিকপ্টার উড়ে যাওয়া থেকে বাড়িতে লুট করা এক ঘটনা আমরা যেন দেখতে পাচ্ছি রিপিট টেলিকাস্ট হচ্ছে। ঠিক যেভাবে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন হেলিকপ্টারে করে নিজের প্রাণ বাঁচাতে, ঠিক আজকে আমরা দেখতে পেলাম ইস্তফা দিয়ে তৎক্ষণাৎ নিজের ক্যাবিনেটের মন্ত্রীদেরকে সঙ্গে করে নিয়ে তার বাসভবন থেকে হেলিকপ্টার উড়ে গেল। আর তারপরে আমরা দেখতে পেলাম জনস্রোত একেবারে বিমানবন্দরের দিকে হু হু করে এগোতে শুরু করলো। এক ঘটনা অগস্ট 2024-এর ছবিটা দেখুন, আর আজকে নেপালের ছবিটা দেখুন। সেখানে শেখ হাসিনার বাড়িতে প্রথমে লুটপাট, তারপরে সেখানে জেসিবি এনে ভাঙচুর করা হয়। আর আজকেও ঠিক সেই ঘটনা লুটপাট ভাঙচুর, পরবর্তীতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রীর বাড়িতে। কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটতে চলেছে সেটাই গুরুত্বপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার পর তিনি কোথায় যাবেন এবং তাকে কোন দেশ জায়গা দেবে, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। যখন শেখ হাসিনাকে কে জায়গা দেবেন, তিনি কোথায় থাকবেন, কে তাকে আশ্রয় দেবে, সুরক্ষা দেবেন, এই বিষয়গুলো সামনে এসেছিল। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, উনি দুবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছেন। তাকে কি সেখানে সেফ শেল্টার দেওয়া হতে পারে? দিলেও বা কতদিন আত্রে, এটাই তো একটা বড় প্রশ্ন যে কতদিন। আর সেখান থেকে আপনাদের বারবার যেটা মনে করাবো যে একেবারে হুবহু দেখুন, শুধুমাত্র দুটো ছবির মধ্যেই যে মিল আছে তা নয়, ঘটনাক্রম একটু একটু করে যেটা প্রকাশ পাচ্ছে একেবারে বাংলাদেশের মতো। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, ঠিক এই জায়গাটায় একেবারে ক্রোনোলজি ধরে ধরে যদি আমরা বাংলাদেশের ঘটনা দেখি, নেপাল আর বাংলাদেশের ঘটনাক্রম এক কায়দায় এগোলো। আমরা কথা বলবো তন্ময়ের সঙ্গে, কারণ এটা আলোচনার জায়গা রাখে। যে কারণ এখানে বারবার বলা হচ্ছিল বাংলাদেশের ক্ষেত্রে যে কারণ না কারোর হাত আছে, বাংলাদেশকে এতটা উত্তপ্ত করার পেছনে একটা ছক আছে, পরিকল্পনা আছে, বারবার এই কথা বলা হয়েছে। আর এই নেপালের ক্ষেত্রেও ঠিক সেই পরিকল্পনা, স্পন্সার্ড, এরকম শব্দগুলো উঠে আসছে। আমাদের সঙ্গে তন্ময় রয়েছেন, আমাদের প্রতিনিধি, আরো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তন্ময়, ঠিক এই জায়গাটায় একেবারে যদি আমরা ধাপে ধাপে দেখি, এক ক্রমাগত এগুলো নেপাল ঠিক বাংলাদেশের মতো বলা হচ্ছে যে কোনো ছক প্ল্যান মোতাবেকই পুরো বিষয়টা এগোচ্ছে। দেখো, কোথাও দেখলে তুমি যদি দেখো শ্রীলঙ্কার সেই ছবিকে যদি আমরা দেখি, সেখানে রাষ্ট্রপতি ভবনের ভিতরে ঢুকে, শ্রীলঙ্কাতে সেই রাষ্ট্রপতি ভবনের ভিতরে ঢুকে তার যে বলা চলে যে ঘর রয়েছে, যেখানে খাবারের জায়গা রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, বসার জায়গা রয়েছে, বিছানা, তার যে শয়নকক্ষ, সেখানে প্রতিবেদীরা ঢুকে পড়েছিলেন। কেউ বিছানায় শুয়ে পড়ছেন, কেউ ফ্রিজ থেকে মাংসের টুকরো খুলে বার করে খাচ্ছেন, কেউ বা জুস খাচ্ছেন, কেউ বা অন্য কিছু। সেই ছবি রিপিট হলো কোথায় না, আগস্টে বাংলাদেশেও সেখানে আমরা দেখলাম শেখ হাসিনার বাড়িতে ঢুকে সেই বারান্দা থেকে উল্লাস, এবং এমন কিছু ঘটনা ঘটলো যেগুলো বলা চলে স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে গেছিল। সেই ছবিটাই কিন্তু আবারও নেপালে, অর্থাৎ ভারতের মানচিত্রকে যদি আমরা দেখি, এই দেশের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, একটা শ্রীলঙ্কা, জনরোষ, সরকার বদল, সেখানে রাষ্ট্রপতির বাড়ির ভেতর ঢুকে পড়ছে, রাষ্ট্রপতি ভবনের ভেতর ঢুকে পড়ছে, সংসদ চত্বরে ঢুকে পড়ছে। এক ছবি দেখা গেল কোথায়, বাংলাদেশ। তারপর সেখানেও প্রধানমন্ত্রীর বাড়িতে, বাসভবনে, অন্যান্য মন্ত্রীদের বাড়িতে হামলা, আক্রমণ, মারধর, আগুন, সেনাবাহিনীর গুলি, তারপর সেখানে সরকার বদল এবং তদারকি সরকারের ক্ষমতা। নেপালেও সেই একই ছবি। কোথাও কি যোগসূত্র রয়েছে? এই প্রশ্নটাই কিন্তু যারা আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন, যারা বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে গবেষণা করেন, তারা কিন্তু এই কথাটাই বলছেন। কোথাও কি কমন কোনো শক্তি এই দেশগুলোর পিছনে এই জনগণকে দিয়ে এরকম ভাবে একটা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করানো বা বিদ্রোহের পরিস্থিতি তৈরি করানো কিংবা বিদ্রোহ হওয়া, সেখানে ইন্ধন দেওয়া, তার পিছনে রয়েছে কিনা? নাহলে তুমি দেখলে এক ছবি, শ্রীলঙ্কা, সেখান থেকে বাংলাদেশ, আজকে বাংলাদেশ থেকে নেপালেও প্রধানমন্ত্রীর বাড়িতে জনতা ঢুকে পড়লো, সেখানে ভাঙচুর চলছে, জিনিসপত্র নষ্ট করা হচ্ছে, পুড়িয়ে ফেলা হচ্ছে। এর আগে আমরা দেখলাম অর্থমন্ত্রীকে তাড়া করা হয়েছে, তাড়া করে লাথি মেরে ফেলে তাকে মারধর করা হচ্ছে। অর্থাৎ কেউ দেশ ছেড়ে পালাচ্ছেন, কেউ কোথাও লুকিয়ে আছেন, কেউ পরিবার নিয়ে সরে পড়েছেন, কেউ পদত্যাগ করছেন। সব মিলিয়ে এক ছবি, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, অর্থাৎ এক সূত্রে গাথা, এমনটাই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ তন্ময়, আমাদের জানাচ্ছিলেন যে ঠিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে অনেকেই মনে করছেন যেটা স্পন্সার্ড, এটা ছক, এটা পরিকল্পনা, কারোর না কারোর মদত, কোনো না কোনো গোষ্ঠীর মদত এর পেছনে আছে। আর যে পরিস্থিতি তৈরি হলো লিমা, এটাও তো ভয়ের যে এই পরিস্থিতিকে অনেকেই সুযোগ হিসেবে ব্যবহার করবে। একদমই তাই, যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছিলাম। তবে আরও একটা বড় প্রশ্ন এর ক্ষেত্রে হয়ে আসছে যে
কারো কি এক্ষেত্রে কোনো শক্তিশালী একটা কোনো সংগঠন তাদের হাত রয়েছে? ঠিক একইভাবে শ্রীলঙ্কা, বাংলাদেশ আর তারপর দাঁড়িয়ে আজকে আমরা নেপালের ছবি দেখছি, ঠিক যেন মনে হচ্ছে এক, মানে যেটা তুমি বারবার বলছিলে আত্রী, যেন এক ক্রোনোলজি। দেখো এই শেখ হাসিনার বাড়ির ভিতরের ছবিটা আমরা দেখাতে পারছি, যেখানে একেবারে প্রধানমন্ত্রীর বেডরুমে ঢুকে কি উল্লাস তাদের, তারা কতটা উচ্ছ্বসিত, এবং তারপরে সেগুলো ক্যামেরা বন্দি করছে, তারপরে সেগুলো সোশ্যাল মিডিয়াতে তারা শেয়ার করেছিলেন। সেই ছবিগুলো দেখছে। আর আজকে দাঁড়িয়ে সেপ্টেম্বর 2025 নেপালের ছবি, যেখানে প্রধানমন্ত্রীর ইস্তফার পর কেপি ওলির বাড়িতে তাণ্ডব চলছে। এক কথায় তাণ্ডব চলছে। শুধুমাত্র এই বাড়িটা নয়, গোটা নেপালই এখন অগ্নিগর্ভ পরিস্থিতি, গোটা নেপাল চলছে। সেখানে কংগ্রেসের, সেখানে যে বাকি সমস্ত দলগুলোর যে পার্টি অফিসগুলো রয়েছে সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপরে সংসদ ভবনের ছবিটা দেখালাম, কিভাবে একদম জনস্রোত সেখানে এগিয়ে গেল, তারপরে তাণ্ডব সেখানে। আর এখন আবারও বলছি, দুটো ছবি পাশাপাশি রাখছি, 1 বছর আগে আর 1 বছর পরে, বাংলাদেশ আর নেপালের ছবিটা দেখুন। তারপরে আপনাদেরকে আরেকটা ছবিও দেখাচ্ছি, যেখানে প্রধানমন্ত্রীর বাড়িতে প্রথমে লুটপাট, তারপরে ভাঙচুর এবং পরবর্তীতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত। সেনার তরফ থেকে চেষ্টা করা হয়েছে বারংবার যদি এই পরিস্থিতি আটকে আনা যায়, কিন্তু না, টিয়ার গ্যাসের শেল, গুলি, কিচ্ছু, লাঠিচার্জ, কিচ্ছু আটকানো যায়নি এই উন্মত্ত জনতাকে। তারা তাদের মতো করে তাণ্ডব চালিয়ে যাচ্ছে সকাল থেকে, একের পর এক মন্ত্রীর বাড়ি আর সংসদ, আর এখন প্রধানমন্ত্রীর বাড়ি। প্রথমে 3টে ছবি এবার একসঙ্গে দেখাচ্ছি, দেখুন 3টে ছবি। প্রথম ছবিটা শ্রীলঙ্কার, তারপরে আজকের ছবি অগ্নিগর্ভ নেপাল, আর ঠিক 1 বছর আগে বাংলাদেশের ছবি। 3 পড়শি দেশ, যেখানে আমরা দেখলাম পর পর সরকার কিভাবে ফেলে দিল আম জনতা, যেখানে সাধারণ মানুষ রাস্তায় নামলো, রাস্তায় নেমে সংসদ ভবন দখল নেওয়া, প্রধানমন্ত্রীর বাসভবন গুড়িয়ে দেওয়া। এবং সংসদ ভবনের নতুন ছবি আমাদের কাছে আসছে, আমরা সেই ছবিটা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। পিসিআর কে বলবো যে নতুন ছবিটা আসছে, সেই ছবিটা আমাদের দর্শকদের দেখাতে। দেখুন সংসদ ভবনের পরিস্থিতি, দেখুন জ্বলছে সংসদ ভবন। এই মুহূর্তে দাঁড়িয়ে নেপালের সংসদ ভবনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের রিপোর্টাররা নিজেদের প্রাণ বাজি রেখে ছবি তুলে ধরছে আপনাদের জন্য। এখন এই মুহূর্তে সংসদ ভবনের ছবি দেখছেন, দাউ দাউ করে জ্বলছে, চারিদিকে শুধু কালো ধোঁয়ার সামনে দাঁড়িয়ে রয়েছে উন্মত্ত জনতা। আপনি কি ভয়ঙ্কর ছবি। একেবারে সংসদ ভবন হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান হিসেবে বলা হয়, কারণ এখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা বসেন, দেশের নীতি পরিকল্পনায় সমস্ত কিছুর এখানে নিয়ে আলোচনা হয়, আইন হয়। সেই সংসদ ভবন, সেখানে উন্মত্ত জনতা যখন আগুন ধরাচ্ছে, তাহলে এটা স্পষ্ট যে কোনো বিশ্বাস, কোনো আস্থা এই প্রতিনিধিদের প্রতি, অর্থাৎ যাদেরকে তারা বেছে নিয়েছিলেন তাদের প্রতি নেই, একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিসেও ভাঙচুর চালানো হয়েছে, অর্থাৎ রাজনৈতিক দলের নেতাদের প্রতিও তাদের কোনো আস্থা নেই, কোনো ভরসা নেই। এই জায়গায় এসে দাঁড়িয়েছে নেপালের যুব সমাজ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, নেপালের সংসদ ভবন, সেই সংসদ ভবন কিভাবে দাও দাও করে জ্বলছে। উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের প্রতিনিধিরা তাদের প্রাণ একেবারে হাতে নিয়ে কাজ করছেন বলা যায়, কারণ কত অশান্ত পরিস্থিতি, কি অরাজক পরিস্থিতির মধ্যে নেপাল রয়েছে আপনারা বুঝতে পারছেন। আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইমন কল্যাণ বাবু, আমরা দেখছি সংসদ ভবন জ্বলছে, অর্থাৎ দেশের মানুষের গণতন্ত্রের পীঠস্থানের মধ্যে কোনো ভরসা নেই। রাজনৈতিক পার্টিগুলির যে অফিস, সেগুলোতে তারা হামলা চালাচ্ছে, তাদের উপরেও ভরসা নেই। পিএম ইস্তফা দিয়ে দিয়েছেন, এই দেশটার কি হবে বারবার এই প্রশ্ন উঠছে। শুধু বাংলাদেশের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি পর পর প্রত্যেকটা ঘটনায় নেপালে। দেখুন, এটা তো আজকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে এই ঘটনার বহিঃপ্রকাশ হবারই ছিল। কেননা নেপালের যেদিন থেকে রাজতন্ত্রের পতন হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, পার্লামেন্টারি সিস্টেম প্রতিষ্ঠা হয়েছে, এটা কোনোদিনই একটা পার্লামেন্টারি সিস্টেম ছিল না। কেননা যতদিন তারা যত ভোট হয়েছে তার থেকে বেশি প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে ওখানে। আর এটা মনে রাখা দরকার যে ভারতবর্ষের একটা বড় অংশ আমাদের 1950 সালে আমাদের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী নেপালের নাগরিকরা ভারতে কাজ করতে পারে,
26খানা সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করে দেওয়া মানে, যে লিঙ্কডইন বা এই ধরনের সাইটগুলো বন্ধ করে দেওয়া মানে যে কাজের সুযোগ সম্বন্ধে খবরাখবরও কিন্তু নেপালের যুব সমাজ পাবে না। অর্থাৎ নেপালে যে করাপশন, নেপালে যে পাকিস্তানের মতন দেশগুলোর সঙ্গে নেপালের যে বন্ধুত্ব, এটা আধুনিক প্রজন্ম মেনে নেয়নি। যখন 1950 সালে একটা বড় চুক্তি ভারতবর্ষের সঙ্গে আছে, তো এই পরিপ্রেক্ষিতে এটা হবারই ছিল। কেন দীর্ঘদিন ধরে রাজ পরিবারের রক্তপাত, রাজ পরিবারের যেভাবে এই গণতন্ত্র আন্দোলন নামে রাজ পরিবারকে তারা ধ্বংস করেছিল, তার একটা বহিঃপ্রকাশ নেপালে হবারই ছিল, যেটা আজকে হলো। এটা সম্পূর্ণ কি মনে হয় আপনার পরিকল্পনা? এটা কখনোই পুরো সম্পূর্ণ পরিকল্পনা নয়। নেপালের যুব সমাজের কাছে কাজ নেই। যদি কোনো গণতান্ত্রিক রাষ্ট্র তার যুব সমাজকে কাজ দিতে না পারে, শিক্ষা দিতে না পারে, তখন যুব সমাজ আজকের যুগে এই সোশ্যাল মিডিয়ায় যেখানে পৃথিবী এগিয়ে যাচ্ছে, সেটার ওপর সরকারের ওপর চাপ সৃষ্টি করবেই। সুতরাং বাংলাদেশে হয়েছে যে একই পরিপ্রেক্ষিতে আজকে যুব সমাজ যখন খেপে উঠেছে, তাদের কাজের যে সেটা বন্ধ করছে, করাপশন চলে যাচ্ছে, বুঝতেও কিছু মানুষের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, সেটা কিন্তু আগামী প্রজন্ম এই প্রজন্ম মেনে নেবে না। ধন্যবাদ ইমন কল্যাণ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনছিলেন যে তার কাছে মনে হচ্ছে এটা সম্পূর্ণ পরিকল্পনা নেই, এর মধ্যে যুব সমাজের অনেক না পাওয়া আক্রোশ রয়েছে, সেটা জমা হতে হতে আজকে বিস্ফোরণ। তবে আত্রই এরই মধ্যে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এক কথায় ভয়ঙ্কর একটা টপ শট ছবি, একদম উপর থেকে সেই ছবিটা আমরা দেখাচ্ছি। নেপালের সংসদ ভবন, একটু আগে যেখানে যে কথাটা আত্মীয়ই বলছিল, যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানকার মানুষ, এখানকার সাধারণ মানুষ যাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছেন, যেখানে দাঁড়িয়ে সমস্ত কিছু ঠিক হতো, আইন থেকে শুরু করে সমস্ত কিছু, সেখানটা আজকে ভয়ঙ্কর ছবি সামনে আসছে। দেখুন, ঠিক এক ছবি যেন রিপিট হচ্ছে। নেপালে বাংলাদেশের পুনরাবৃত্তি, ঢাকায় ছাত্র আন্দোলনের ছকেই কাঠমান্ডুতে যুব আন্দোলন, নেপাল জুড়ে বিক্ষোভের আগুন। প্রসেনজিৎ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রসেনজিৎ, আমরা যেন দেখতে পাচ্ছি ঠিক 1 বছর আগে যে ছবিটা দেখেছি, সেটাই যেন কোথাও গিয়ে একদম যেন পেস্ট করে দেওয়া হলো নেপালে। একদম শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং এরপর নেপাল, এবং এই ধরনের গণবিক্ষোভ, গণবিদ্রোহ, যেখানে সাধারণ মানুষ, স্কুল ছাত্র প্রত্যেকে নেমে এসেছেন, এর পেছনে শুধুমাত্র এই নেপাল সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিবেশী কোনো দেশের কোনো ইন্ধন আছে কিনা তা নিশ্চয়ই সময় বলবে। কিন্তু নেপাল জুড়ে রাজনৈতিক অস্থিরতা এবং কার্যত গণবিদ্রোহ, নেপালের যে সংসদ ভবন, সেই সংসদ ভবনকে ছারখার করে দেওয়া হয়েছে, আগুন জ্বলছে, সেখানে পুলিশকে গুলি চালাতে হচ্ছে, একাধিক মানুষের মৃত্যু হচ্ছে, তারপরেও কিন্তু আন্দোলনকে দমানো যাচ্ছে না। গতকালকের পর আজকেও কিন্তু গোটা নেপাল জুড়ে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে, যে কারণে কিন্তু প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতে পারে এমন গুঞ্জন নেপালের সাধারণ মানুষের মধ্যে শুরু হয়ে গেছে, যেমনটা আমরা বাংলাদেশে দেখেছি বা তুমি যেমনটা বললে। সব মিলিয়ে কিন্তু নেপাল জুড়ে এই অস্থিরতা, তার জেরে কিন্তু আমাদের যে প্রতিবেশী দেশ ভারত, অর্থাৎ আমাদের এখান থেকে খুব কাছেই কিন্তু সীমান্ত, সেই এলাকাগুলোতেও কিন্তু তার প্রভাব পড়তে পারে, এই আশঙ্কায় বাড়তি নজর রাখা হচ্ছে। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী বিমানবন্দর থেকে উত্তরবঙ্গে আসার পথে বলেছেন যে এই এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে হবে। রাজ্য পুলিশের ডিজির তরফে এসপির সঙ্গে কথা বলা হয়েছে, বাড়তি বাহিনী নেপাল সীমান্তগুলোতে মোতায়েন রয়েছে। যারা সীমান্তের এপার থেকে ওপারে যাচ্ছেন বা নেপাল থেকে যারা এপারে আসছেন, এলাকাগুলোতে যাতে শান্তি বজায় থাকে তার জন্য বেশ কিছু পদক্ষেপ পুলিশের তরফে করা হচ্ছে। তবে নেপালের পরিস্থিতি কিন্তু ক্রমশ ডিটোরিয়েট করছে, এবং এই আন্দোলন আগামী দিনে কোন পথে এগোয় সেদিকে নিঃসন্দেহে এশিয়া মহাদেশের সবকটা দেশের নজর থাকবে। কারণ একের পর এক প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা এবং একটা সরকার যেখানে টালমাটাল অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে।